সময় তখন গভীর রাত, ঠিক ৩টে। কামরার আলো হালকা মৃতপ্রায়, তার সাথে একটানা মিশে আছে ট্রেনের ঝমঝম শব্দ, যা যেন জানান দিচ্ছে সময়ের দ্রুত চলে যাওয়াকে। শহর থেকে অনেক দূরে গ্রামের উদ্দেশ্যে ছুটে চলা এক ট্রেনের কামরায় একা বসে আছে রামকান্ত। তার চোখে মুখে এক তীব্র উদ্বেগ, যেন কোনো অশুভ শক্তি তাকে তাড়া করছে বিপদে। টেলিফোনের ব্যবস্থা তখনও চালু হয়নি, তাই রাতের গভীরে পাওয়া চিঠিটা যেন এক অশুভ বার্তা নিয়ে এসেছে তার কাছে। তার প্রিয় বন্ধু তীর্থ নাকি মৃত্যুশয্যায়। তাই রমাকান্ত এক মুহূর্ত অপেক্ষা করতে পারেনি। আর তার পাশের সিটে বসে আছে গ্রামেরই এক প্রবীণ ব্যক্তি রঘু, যার চোখে মুখে এক গভীর সতর্কতা ও ক্লান্তি। দাদা, রাত তো প্রায় শেষ, আর কত দূর? আমার বন্ধু তীর্থের কাছে যেতে যে আর তর সইছে না। সে নাকি বড্ড অসুস্থ। আর বেশি দূর না বাবা, তবে একটা কথা বলি, এই গ্রামে এত রাতে কেউ যায় না। আপনার বন্ধু অসুস্থ জেনেও এত রাতে কেন রওনা দিলেন? আপনার সাহস দেখে অবাক হলাম। চিঠিটা হুট করে এলো, বন্ধুর জন্য মনটা কেমন করছে, তাই আর দেরি করিনি। শেষ দেখাটাও যদি না হয়, বড় আফসোস থেকে যাবে দাদা। বাবারা, একটা কথা বলি, আপনারা তো শহরের মানুষ, এই গ্রামে রাতে ঘোরাফেরা করা সুবিধার নয়, বিশেষ করে পূর্ণিমার রাতের পর। সে রাত ভীষণ অলক্ষণে। কেন দাদা, কি হয়েছে? ভূত প্রেত নাকি? না বাবা, এই গ্রামটা অভিশাপগ্রস্ত। একটা পুরনো হাট আছে, সেখানে নাকি রাতে অদ্ভুত কাণ্ড হয়। অশরীরীরা ঘুরে বেড়ায়, কোনো কারণ ছাড়াই। কেউ এত রাতে এখানে আসে না। ও সব কুসংস্কার। গ্রামের মানুষ তো এসব বিশ্বাস করে, আমিও সব মানি না দাদা। না বাবা, এটা কুসংস্কার নয়, এটা অভিশাপ। কিছুদিন আগেও এক হতভাগ্য মানুষ খুন হয়েছিল সেই হাটে। তারপর থেকেই সেই হাটে নাকি অনেকগুলো মানুষের কাটা মাথা পড়তে দেখা যায়। খবরদার, যদি রাতটুকু হাটের পাশ দিয়ে যেতে হয়, ভুলে যাবেন যে আপনি সেখানে কিছু দেখেছেন। রামকান্তের মনে রঘুর কথাগুলো সামান্য ভয় জাগালো, কিন্তু প্রিয় বন্ধুর প্রতি তার টান ছিল আরো বেশি। তার যুক্তি উড়িয়ে দিচ্ছিল রঘুর অন্ধবিশ্বাসকে। সে বুঝতে পারল না, তার এই যাত্রা কেবল এক অসুস্থ বন্ধুকে দেখতে যাওয়ার জন্য নয়, বরং ২০ বছর আগের এক ভয়ঙ্কর প্রতিশোধের চক্রের দিকে অনিচ্ছাকৃতভাবে এগিয়ে যাওয়া। সূর্য উঠেছে একটু আগে। সকালের নরম রোদ তখন আলিমগড় গ্রামের মাটির ওপরে মাখিয়ে দিচ্ছে আদর। বেশি একটা তাপ নেই, চারিদিকে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ বিরাজমান। এটা ছিল অনেক বছর আগের এক সাদা মাটা সকাল। গ্রামের কাঁচা রাস্তা ধরে ক্লান্ত পায়ে হেঁটে যাচ্ছিল দুই বন্ধু, তীর্থ আর যতীন। তীর্থ ছিল একজন সৎ কিন্তু দুর্ভাগ্যক্রমে হতদরিদ্র মানুষ।
নিজের মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে সে গ্রামের মহাজন কালীদেবের কাছে ঋণ নিয়েছিল, কিন্তু সেই ঋণের অসহ্য সুদ প্রায় পাগল করে দিচ্ছিল তাকে। যতীন, আর পারতাছি না, মহাজনের ঋণের বোঝা আর বইতে পারছি না, শুধু মাছ বিক্রি করে পেট চলে। স্বপ্ন দেখে ভিটে তৈরি করেছি, কিন্তু সেই ভিটে আমার কাছে এখন অভিশাপ মনে হয়। চিন্তা করিস না তীর্থ, মহাজনকে সবকিছু একটু বুঝিয়ে বল, তার কাছে একটু সময় চেয়ে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। হার মানিস না। ঠিক হবে? আর কি ঠিক হবে? মাছের দাম যা, তাতে দুবেলা পেট চালানোই মুশকিল। মহাজন বলেছে, যদি এই মাসের মধ্যে সুদের টাকা না দেই তবে আমার ভিটেটা সে নিজের নামে লিখে নেবে, এক কথায়। তুই চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। আমরা দুজন মিলে বেশি করে মাছ ধরব, হাটে বিক্রি করব। আমি নিজে মহাজনকে গিয়ে তোর হয়ে বুঝিয়ে বলবো। মহাজনকে বোঝানো সহজ নয় যতীন, সে পয়সার লোভে অন্ধ, তার কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, সে কেবল পয়সা চেনে। আমি যদি মরে যাই তবে হয়তো এই ঋণ থেকে মুক্তি পাব, আমার পরিবারটা অন্তত শান্তি পাবে। ছি, এইসব কথা বলিস না, তোর মতো ভালো মানুষের এমন কথা বলা একদম উচিত নয়। জীবন কোনো কিছুর বিনিময়ে দেওয়া যায় না। আমরা এর একটা উপায় বের করবই, একসাথে করব। যতীনের কথায় তীর্থ সামান্য ভরসা পেল বটে, কিন্তু তার মন জানত মহাজনের তীব্র লোভের কাছে তার মতো গরিবের জীবনের কোনো মূল্য নেই। সেই সময় তারা জানত না তাদের এই হতাশা আর আলোচনাটি গ্রামের এক ভয়ঙ্কর অভিশাপের জন্ম দিতে চলেছে ধীরে ধীরে। গ্রাম জুড়ে নেমে এসেছে নিকষ কালো রাত। আকাশে চাঁদ নেই, যেন প্রকৃতিও তাদের জন্য এই জঘন্য পাপের সাক্ষী হতে চাইছে না। সেই রাতের অন্ধকার ছিল আরও গভীর, আরও গা ছমছমে। জঙ্গলের একেবারে মাঝে, যেখানে সহজে কেউ আসে না, সেখানেই দাঁড়িয়ে আছেন গ্রামের লোভী নিষ্ঠুর মহাজন কালীদেব। তাঁর হাতে একটা লণ্ঠন, তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে তার প্রধান সহচর রায় দুর্লভ, যার চোখে মুখে কেবল স্বার্থপরতা আর নির্মমতা। তারা এসেছেন এক জঘন্য চুক্তি সম্পন্ন করতে, যার ফল হবে একটি অসহায় মানুষের মৃত্যু। তীর্থকে শেষ করবার ব্যবস্থা হয়েছে তো? সে আমাকে আর কত চালাবে? মাসের পর মাস সুদ বাকি রেখেছে, তার সামান্য ভিটেটা আমার চাই চাই। দেরি হলেই সব ফাঁস হয়ে যাবে। চিন্তা করবেন না মহাজন, আজ রাতেই সব শেষ হয়ে যাবে। আমি সব পরিকল্পনা করে রেখেছি। হাটের পাশে সে মাছ বিক্রি করতে যায়, আজ রাতে তাকে চিরতরে শেষ করে দেব। এমন ভাবে মারব কেউ চিনতে পারবে না, মনে হবে কোনো জন্তুর শিকার, পুলিশে সন্দেহ করবে না। বাহ, খুব ভালো, আমি তো সেটাই চাই। কোনো ঝামেলা যেন না হয়, ভিটেটা পেতে আমার কোনো আইনি সমস্যা যেন না আসে। আর শোন, এই জটিল কাজটা করার পর তোর জন্য একটা মোটা অঙ্কের পাওনা আছে, যা চাস তাই পাবি। সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। তীর্থের মতো গরিব দুর্বল মানুষকে শেষ করতে আমার 1 মিনিটও লাগবে না।
সে তো আমার হাতের ময়লা, মুছে ফেললেই হলো। তার সাহস কত যে সে মহাজনের বিরুদ্ধে কথা বলে? মনে থাকে যেন, ভিটেটা আমার খুব দরকার। আমি সেখানে বড় সড়ো গুদাম তৈরি করব। তার এই সামান্য মাছের ব্যবসা, তার অস্তিত্ব যেন না থাকে। আজ রাতে তার সব স্বপ্ন যেন পুড়ে ছাই হয়ে যায়। কাজ শেষে আমার সঙ্গে দেখা করবি। যা আদেশ আপনার মহাজন। আজ রাতে তীর্থের খেলা শেষ। এই আলোচনা ছিল হতভাগা তীর্থের জীবনের শেষ সময়ের চুক্তি। মহাজনের অন্ধ লোভ আর রায় দুর্লভের নিদারুণ নিষ্ঠুরতা দুটো মিলে তীর্থের জীবনের আলোর দ্বীপ নিভিয়ে দিতে প্রস্তুত। জঙ্গলের গাছপালা তখন তাদের পাপের নীরব সাক্ষী, যে পাপের জন্ম দিচ্ছে এক ভয়ঙ্কর অভিশাপের, যা এই গ্রামের পিছু ছাড়বে না। গ্রামের সেই অভিশাপগ্রস্ত হাটে তখন রাত 10টা। বাইরে প্রকৃতি নিস্তব্ধ থাকলেও হাটের ভেতরে এক অদ্ভুত অস্বস্তিকর আলো জ্বলছে মিটমিট করে, সাথে মানুষের চাপা গুঞ্জন। অনেক বছরের বিরতির পর রামকান্ত এখন গ্রামে। বন্ধুর অসুস্থতার খবর তাঁকে রগে রগে করে তুলেছে অস্থির। গ্রামের কাঁচা পথে হেঁটে যেতে যেতে তিনি দেখতে পেলেন আলো জ্বলছে দূরের একটা জায়গায়। রঘুর সতর্কবাণী মনে পড়লেও তিনি অবাক হয়ে দেখলেন এত রাতে একটি হাট বসেছে সেখানে। এত রাতে হাট? অদ্ভুত তো। বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, খালি হাতে যাওয়া তো উচিত না। কেমন একটা দেখায়, একটা ফল বা কিছু কিনে নিয়ে যায়। রামকান্ত কোনো দ্বিধা না করে সেই হাটের ভেতরে প্রবেশ করে। প্রবেশ করতেই তার পা ভারী হয়ে যায়, যেন হাজারো অশুভ শক্তি ঘিরে ধরেছে। তার পা জোড়া তবু এসব গুরুত্ব না দিয়ে এগিয়ে চলতে থাকে। হাটে অনেক মানুষজন, কিন্তু তাদের কারোর মুখ স্পষ্ট দেখা যায় না। সেই মানুষগুলো যেন কোনো অন্য জগতের। রামকান্ত তখন একটি ফল বিক্রেতার দিকে এগিয়ে যায়। দাদা, এই ফলটার দাম কত বলবেন? ফল বিক্রেতা কোনো উত্তর না দিয়ে স্থির দৃষ্টিতে রামকান্তের দিকে তাকায়। রামকান্ত তখন আতঙ্কিত হয়ে লক্ষ্য করে বিক্রেতার ঝুড়িতে থাকা সেগুলো ফল নয়, সদ্য কাটা মানুষের মাথা। রক্ত জমাট বাঁধা চোখগুলো যেন দেখছে রামকান্তকেই। কি সব কি? হঠাৎ হাটের ভেতরে এক তীব্র কর্কশ হাসি শোনা যায়। চারপাশে কোনো এক অশরীরী রামকান্তের দিকে যেন এগিয়ে যেতে থাকে। তাদের মুখগুলো যেন বীভৎস বিকৃত। এসব ছিল তার ভয়ের কল্পনা। ঠিক সেই মুহূর্তে রামকান্তের সামনে এসে দাঁড়ায় এক ভয়ঙ্কর রক্তমাখা ভূত। তার মুখ ফ্যাকাশে, চোখে আগুন, গলায় কাটা দাগ, চোখ থেকে রক্ত পড়ছে গড়িয়ে। রামকান্ত পিছন ঘুরতেই দেখে তীর্থের ভূত। তুই তো মহাজনের ছেলে। তোর বাবা আমার রক্ত নিয়েছে, আমার জীবন, আমার ভিটে সব কেড়ে নিয়েছে। আমি তোকে ছাড়ব না। তীর্থের ভূত রামকান্তকে মারার জন্য পাগলের মতো দৌড়ে আসে। ততক্ষণে রামকান্ত সেই লোকটির কথা স্মরণ করলেন, যে তাকে এই হাটের জন্য সাবধান করেছিলেন।
আর তখন বুঝতে বাকি রইল না তার সাথে কি হতে চলেছে। তীর্থের ভূতটি তার দিকে তেড়ে আসে। রামকান্ত চিৎকার করে প্রাণপণে দৌড়তে থাকে। সে কোনো মতে জীবন নিয়ে সেই অভিশাপগ্রস্ত হাট থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি বুঝতে পারলেন এক ভয়ঙ্কর প্রতিশোধের মুখ দাঁড়িয়ে রয়েছে সামনে এসে। রাত তখন গভীর, চারপাশে সব অন্ধকার, যতদূর চোখ যায় কোনো আলোর দেখা নেই। যেন সব ভয় গ্রামের মানুষের দেহ নিয়েছে চুরি করে। সেই ভয়ের মাঝে অন্ধকার উপেক্ষা করে গ্রামের চায়ের দোকানে এক বেঞ্চে বসে আছেন স্থানীয় যুবক রনক, যিনি এই গ্রামের পুরনো ইতিহাস জানেন। তাঁর পাশেই গ্রামের বাবু প্রান্তে বসে আছেন চুপ করে। সে যেন ভাবছে কিছু গভীর মনে, হয়তো গ্রামের নীরবতা উপভোগ করছেন বা কেবল নিচ্ছেন বিশ্রাম। কিছুক্ষণ পর লোকটা নীরবতা ভেঙে রনকের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। রনক, এই রাত বিরেতে ওইদিকে তাকালে কেমন যেন গা ছমছম করে। সবাই যে হাটের গল্পটা বলে, সত্যি কি ওটা অভিশাপগ্রস্ত? তুমি তো গ্রামেরই লোক প্রান্ত, জানো না কেন? পূর্ণিমার রাতে ওই দিকে কেন কেউ যায় না? ওটা পাপ। যারা সাহস দেখাতে গিয়েছে তাদের পরিণতি কি হয় সে তো আমরা জানি। শুনিয়ে দাও না আরো একবার। সবটা শুরু হয়েছিল কি করে? ওই তীর্থ নামের লোকটা কে ছিল যাকে নিয়ে এত কথা? সে অনেক বছর আগের কথা প্রান্ত। সবটা শুরু হয়েছিল তীর্থ নামের গরিব লোকটাকে দিয়ে। সে ছিল খুব সহজ সরল, শুধু হাটে মাছ বিক্রি করে কোনো মতে পেট চালাতো। কিন্তু তার সঙ্গে হাটের কি সম্পর্ক? সে নাকি ভিটে তৈরি করতে ধার নিয়েছিল। হ্যাঁ, নিজের ভিটেটুকু তৈরি করতে সে মহাজন কলিকদের থেকে পয়সা ধার নিয়েছিল। কিন্তু গরিব মানুষ, রোজগার কম, ধার শোধ করতে সে হিমশিম খাচ্ছিল। তারপর মহাজন কি খুব খারাপ ছিল? নিঠুর। একদিন সেই নিঠুর মহাজন কালীদেব কোনো বিচার না মেনে সবার চোখের আড়ালে তাকে কুপিয়ে হত্যা করে। তীর্থের অপরাধ ছিল যে সে কেবল গরিব। ও, সেই রক্তেই তবে? হ্যাঁ, সেই রক্তে এই হাটের মাটি অভিশাপগ্রস্ত হয়ে গেল। সেই দিন থেকে সেই হাটে রোজ রাতে অনেকগুলো মানুষের কাটা মাথা পড়ে থাকতে দেখা যায়, যেন মৃত্যু সেখানে উৎসব করে। সেই ভয়েই সেই হাটে এখন আর জীবন্ত কোনো মানুষ পা রাখে না। তীর্থের আত্মা শান্তি পায়নি, সে কেবল প্রতিশোধ চায়। আর মহাজন কালীদেব, তিনিও তো কি যেন? সেই ক্ষুব্ধ তীর্থের আত্মা নাকি অনেক আগেই মহাজন কালীদেবকেও শেষ করেছে। মহাজন এখন আর এই গ্রামে নেই। তার মৃত্যু হয়েছিল ভয়ানক রহস্যজনকভাবে। রনকের কাছে সেই গ্রামের ভয়ানক সত্যের ঘটনা শোনার পর প্রান্তের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার অনেক অজানা প্রশ্নের উত্তর মেলাতে পারলেও কোনো একটা অসমাপ্ত আশঙ্কা যেন থেকেই যায়। সেই ভয়ঙ্কর ইতিহাস শুনে তার চোখে এখন স্পষ্ট আতঙ্ক। যদিও তিনি কোনো কথা বললেন না, তার অভিব্যক্তি বলে দিল এই গল্পটির শিকড় তার অস্তিত্বকে স্পর্শ করেছে গভীরভাবে। মৃত্যুর মুখ থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে রামকান্ত অনেক বিপদ পেরিয়ে প্রাণ হাতে নিয়ে নিজেকে আবিষ্কার করলেন। তার প্রিয় বন্ধু তীর্থের পুরনো বাড়ির গেটের সামনে।
চারপাশের গুমোট অন্ধকার আবহাওয়া তার মনকে স্থির করতে পারেনি। সে তার বন্ধুর দেখা পেতে ব্যাকুল। তার ভেতরের শারীরিক ভয় এখন পরিণত হয়েছে তীব্র মরিয়া কৌতূহলে। গেটে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ পাহারাদার বিমল, যার চোখে মুখে কেবল ক্লান্তি ও রাজ্যের নিস্তব্ধতা। রামকান্তের বিশ্বাস তখনও হারায়নি। তিনি জানেন ভেতরে আছে তীর্থ। সে দাঁড়িয়ে থাকা বিমলকে কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, দাদা, বিমল দাদা, আমি রামকান্ত। আমি শহর থেকে এসেছি। ভেতরে তীর্থ আছে, পিত্ত আছে। তার শরীর কেমন? সে কি খুব অসুস্থ? একবার দেখা করতে দিন। রমাকান্ত বাবু, আপনি কি বলছেন? তীর্থ? আরে সে তো আগেই মারা গেছে। মারা গিয়েছে মানে? তাহলে তাহলে আমাকে চিঠি দিল কে? কার সাথে দেখা করতে এসেছি আমি? আমি জানি না বাবু, তবে এই হাটে যাকে কুপিয়ে নৃশংসভাবে মারা হয়েছিল সেই হতভাগ্যই হলো আপনার বন্ধু তীর্থ। সে তো প্রায় অনেক দিনের কথা, আজ প্রায় 20 বছর পেরিয়ে গেছে। তাহলে তাহলে আমি কার সাথে দেখা করতে এসেছি? আর হাটে যে ভয়ঙ্কর ভূত, সে তো আমাকে মহাজনের ছেলে বলল কেন? মহাজন? হ্যাঁ, তীর্থের আত্মা অনেক দিন আগেই মহাজনকে মেরে ফেলেছে। কিন্তু আপনি জানেন না, আপনি যে চিঠিটা পেয়েছেন ওটা আসলে তীর্থের আত্মার প্রতিশোধের চিঠি। আপনাকে গ্রামে নিয়ে আসার ফাঁদ। প্রতিশোধ? প্রতিশোধ কেন? আমার ওপর কেন প্রতিশোধ? কারণ আপনিই হলেন সেই লোভী মহাজন কালীদেবের ছেলে, যিনি ছোটবেলায় শহরে পড়াশোনা করতে চলে যান এবং গ্রামের খবর রাখেননি। তীর্থের আত্মা প্রতিশোধের জন্য আপনাকে এই গ্রামে চিঠি দিয়ে ডেকে পাঠিয়েছে। সে তার হত্যাকারী মহাজনকে পেলেও মহাজনের পাপের ফল ভোগ করতে আপনাকে এখানে এনেছে। রামকান্তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাঁর প্রিয় বন্ধু তীর্থ নয়, সে ছিল তাঁর বাবার শিকার। আর সেই তীর্থের আত্মা তাকে তার বাবার জঘন্য পাপের ফল দিতে ডেকে এনেছে। রামকান্ত তখন যন্ত্রণা নিয়ে বুঝতে পারলেন কেন সেই ভূত তাকে দেখেই আক্রমণ করেছিল। ভাগ্যক্রমে তিনি প্রাণ হাতে নিয়ে বেঁচে যান। রামকান্ত অনুশোচনায় ভেঙে পড়লেন। তিনি আর সেই গ্রামে রইলেন না। তার বাবার ভয়াবহ পাপ তাকে আজীবন তাড়া করল। সেই রাতের পূর্ণিমার আলো যেন রামকান্তের অনুশোচনা ও ভয়কে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল, যেই ভয়ে তিনি আর কখনো সেই অভিশাপগ্রস্ত গ্রামের দিকে পা বাড়াতে পারেননি।